নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। প্রথম দফায় রেকর্ড ভোটে হার নিশ্চিত নীতিশ জোটের। আমি একটা সুপার পাওয়ার চাই। কি সুপার পাওয়ার চাস বলতো? আমি ভবিষ্যৎ দেখতে চাই, আর এর চেয়ে বড় সুপার পাওয়ার আর কি হতে পারে? কিন্তু এই সুপার পাওয়ারে কষ্ট পাওয়ার চান্স বেশি আছে। কষ্ট পাওয়ার চান্স? কিসের কষ্ট? ধর আগে থেকে দেখতে পেলি তোর সঙ্গে খারাপ কিছু হবে, বা তোকে কেউ খারাপ বললো, তুই কষ্ট পাবি না? হ্যাঁ, তা ঠিক। এটা কিন্তু আমি আগে ভেবে দেখিনি। হ্যাঁ, যেমন ধর ভবিষ্যৎ জানতে পেরে নীতিশ কুমার বা নরেন্দ্র মোদীর খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? কেন? কি ভবিষ্যৎ জানতে পারলেন ওনারা? জানতে পারেননি, আন্দাজ করতে পেরেছেন। আরে কি আন্দাজ করতে পারছেন? তুমিও কি জানতে পেরেছো নাকি সেই ভবিষ্যৎ? হ্যাঁ, আমি কিন্তু কাল এই ভবিষ্যৎ দেখা সুপার পাওয়ারটা কিছুক্ষণের জন্য পেয়েছিলাম। কেন বলো তো? কাল কি ছিল? কাল তো বিহারের প্রথম দফার ভোট ছিল। প্রথম দফার ভোটে রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছে। কিন্তু তাতে ভবিষ্যৎ কি দেখতে পেয়েছো তুমি? আর মোদি আর নীতিশই বা কি ভবিষ্যৎ দেখতে পেলেন? তুই এই খবরটা দেখ, তাহলে তুইও হয়তো ভবিষ্যৎ দেখতে পারবি। বিহারে ভোটের হার ও রাজনৈতিক ভাগ্য প্রায় সব সময় একে অপরের সঙ্গে যুক্ত থেকেছে। জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের রাজনৈতিক ভবিষ্যৎ বহুবার নির্ভর করেছে ভোটদানের হার কত হয়েছে তার উপরে। 2025 সালের নির্বাচনের প্রথম দফায় বিহারের রেকর্ড 64.66% ভোট পড়েছে, যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এবার এনডিএ ও মহাগঠবন্ধন দুপক্ষই দাবি করছে যে এই উচ্চ ভোট তাদের পক্ষে গেছে। মহাগঠবন্ধনের যুক্তি, বেশি ভোট মানেই সাধারণত সরকার বিরোধী মনোভাব, তবে কিছু ক্ষেত্রে বেশি ভোট প্রো ইনকামবেন্সি বা সরকারপন্থী উচ্ছ্বাসও বোঝায়। দ্বিতীয় দফার নির্বাচন হবে 11 নভেম্বর 122টি আসনে, আর ফল ঘোষণা হবে 3 দিন পরে। তথ্য বলছে যখনই নীতিশ কুমার ক্ষমতায় ফিরেছেন ভোটের হার 60%-এর নিচে থেকেছে। 2005 সালে এনডিএ প্রথমবার স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তখন ভোটের হার ছিল 45.85%। 2010 সালে আবার এনডিএ যেতে ভোট পড়ে 52.73%। 2015 সালে নীতিশ লালুর সঙ্গে জোট বেঁধে জয়ী হন, ভোটের হার 56.91%। 2020 সালে ভোট পড়েছিল 57.29%, তাতে নীতিশ অল্প ব্যবধানে আবার মুখ্যমন্ত্রী হন। অন্যদিকে লালু প্রসাদ যাদব যখন জিতেছেন ভোট সবসময় 60%-এর বেশি ছিল। 1990 সালে 62.04%, 1995 সালে 61.79% এবং 2000 সালে 62.57% ভোট পড়েছিল। আরও একটি প্রবণতা হলো যখনই ভোটের হার 5%-এর বেশি বেড়েছে সরকার পরিবর্তন হয়েছে। এবার প্রথম দফায় 2020 সালের তুলনায় ভোট বেড়েছে 8.5% পয়েন্ট। এখন দেখার বিষয়, এই রেকর্ড ভোট নীতিশ কুমারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি বা জনরোষের ইঙ্গিত দেয়, নাকি তার পক্ষে রায় দেয়। বিহারে বিজেপি তো এমনিই চাপে ছিল। সে তো ছিলই, এবার দ্বিতীয় দফায় বিজেপির আরো চাপ বাড়ছে। তাই? কেন চাপ বাড়ছে? দ্বিতীয় দফায় সীমান্ত এলাকায় ভোট আছে। হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? ওয়াক অফ নিয়ে সমস্যায় পড়েছে বিজেপি। হয়েছেটা কি বলতো? বিজেপির মুসলিম নেতারা ওয়াক অফ নিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, কিন্তু উত্তর দিতে পারছেন না। তারপর আর কি হয়েছে? মুসলিম নেতারা মাথায় গেরুয়া পাগড়ি পরে ঘুরছেন। দ্বিতীয় দফায় মুসলিম ভোট বেশি, তাই তো? একদমই তাই। সীমান্ত এলাকায় তাই চাপে পড়ছে বিজেপি। জেডিইউ এর নেতারাই প্রশ্নের উত্তর দিতে পারছেন না জনতার। পারছেন না, পারবেনও না। তুই এই খবরটা দেখ। এপ্রিল মাসে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল এখন বিহারে এনডিএ জোটের জন্য বড় সমস্যা তৈরি করেছে। ওয়াকফ আইন নিয়ে এবং বিজেপির সঙ্গে জোট নিয়ে বিশেষ করে বিজেপির শরিক দল যেমন নীতিশ কুমারের জেডিইউ ও চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির মুসলিম প্রার্থীরা নির্বাচনী প্রচারে কঠিন প্রশ্নের মুখে পড়ছেন। জেডিইউ দাবি করে যে বিহারে প্রায় 20% মুসলিম ভোট তাদের সমর্থক। এবার দলটি আরারিয়া, জোকিহাট, আমৌর ও চেনপুরে মুসলিম প্রার্থী দিয়েছে, যেখানে 2020 সালে প্রার্থী ছিল মাত্র 11 জন। আরারিয়ার জেডিইউ প্রার্থী সাগুফতা আজিম বলেন, এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিল জেডিইউর সমর্থন ছাড়াও পাশ হতো। আমৌরের প্রার্থী সাবা জাফার বলেন, ওয়াকফ আইন নিয়ে কোনো সমস্যা নেই, কারণ শুধু জেডিইউ নয় আরও দল এটি সমর্থন করেছে। চেনপুরের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জামা খান বিজেপি নেতাদের সঙ্গে গেরুয়া পাগড়ি পরে প্রচারে নামছেন। বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি বলেন, খান জয়ী হলে বোঝা যাবে হিন্দু মুসলমান উভয়ই বিজেপির সঙ্গে আছে। এলজেপি আরভির একমাত্র মুসলিম প্রার্থী মোহাম্মদ কালিমুদ্দিন বলেন, ওয়াকফ বোর্ডের কাজ নিয়েই মানুষ প্রশ্ন তুলছে, কারণ বিরোধীরা মানুষকে ভুল পথে চালাচ্ছে। তবে তিনি স্বীকার করেন যে বিজেপি নেতাদের বক্তব্য নিয়ে মানুষ সন্দিহান।
চিরাগ পাসওয়ান মুসলিম ভোটারদের টানতে সভায় বলেন, মহাগঠবন্ধন মুসলিমদের কেবল ভোট ব্যাংক বানিয়েছে, আমি কোনো অবিচার হতে দেব না। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে মুসলিম ভোটারদের প্রশ্নের মুখে পড়ছেন মুসলিম প্রার্থীরাই। ওয়াকফ বিল নিয়ে এনডিএর এই দ্বিমুখী অবস্থান দেখাচ্ছে দলটি মুসলিম ভোটে গুরুত্ব হারিয়েছে আর উন্নয়নের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু নীতিশ যে বিহারে ফিরে আসছে না, এটা কি নিশ্চিত? সেভাবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে রাজনৈতিক বিশ্লেষকরা তেমনটাই মনে করছেন। কিন্তু নীতিশ না হলে তাহলে কে? সেটা সমীকরণ বলবে, তবে নীতিশের পালা ঘুচেছে তেমনটাই ভবিষ্যৎবাণী। নীতিশ মুখ্যমন্ত্রী না হলে কেন্দ্রের সরকার যদি পড়ে যায়? এটা ভালো প্রশ্ন। নীতিশের 12 টিডিপি 16 সাংসদের ওপর মোদি 3.0 দাঁড়িয়ে আছে। আরে নীতিশ গেলে তো মোদির গদি ধরে টান মারবে, আর তখনই হবে বিপদ। রাহুল গান্ধী এটাই বলেছিলেন। কি বলেছিলেন? যে মোদি সরকারের ভবিষ্যৎই অনিশ্চিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম কিছু একটা বলেছিলেন না? অভিষেক বলেছিলেন এসআইআর হলে দিল্লির গদি ধরে টান মারবেন, দিল্লির সরকার পড়ে যাবে। মোদির বিরুদ্ধে শুধু বিরোধীরা নয়, জনমত গর্জে উঠেছে। একদমই তাই। নে এবার শেষ কর। তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।